প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আপনারা জানেন বিএনপি কাউন্সিল হয়ে গেল, সেখানে বেগম খালেদা জিয়া 2030 ভিশন প্রস্তাব করেছে। তাদের যে নতুন চিন্তাধারা সেটা তুলে ধরেছে। সেই সব বিষয় নিয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলছেন, সাংবাদিক সম্পাদকেরা কি বলছেন সে বিষয়ে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে চাই। আর এজন্য আমরা আজ স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন জনাব নুরুল কবির, সম্পাদক দ্য নিউ এজ, এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর ফেরদৌস হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আর কবির ভাই, আপনাকে দিয়ে শুরু করি। যেটা হলো যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন যে বিএনপি নতুন ধারা রাজনীতি এবং সরকার প্রতিষ্ঠা করতে চায়, এবং সেজন্য তিনি ভিশন 2030 ঘোষণা করেছেন সংক্ষিপ্তভাবে। মূল কথা হলো যে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটা একটা ভারসাম্য করতে চায়। এই দুটো বিষয়ে আপনার প্রাথমিক বিশ্লেষণ জানতে চাই। জি, ধন্যবাদ। এটা তো আমি বলবো যে দুইটা না, তিনটা প্রস্তাব উনি দিয়েছেন। সঙ্গে আপনি যে দুটো বলেছেন একটা যুক্ত করতে চাই। উনার বলেছেন যে গণভোট ব্যবস্থাটা ফিরিয়ে আনবেন। সেটাও একটা প্রস্তাব আছে। আমি মনে করি এটা একটা চিন্তার মধ্যে তাদের মৌলিক পরিবর্তন। আর বাকি দুটো একটা চিন্তার পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষত সরকার পরিচালনার ক্ষেত্রে এবং ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে অবশ্যই তাদের চিন্তার যে একটা মেজর শিফট হয়েছে এটা বোঝা যাচ্ছে। নীতির ক্ষেত্রে, নৈতিকতার ক্ষেত্রে কতদূর পরিবর্তন হয়েছে আমরা জানি না, কারণ আমরা দেখলাম যে ওই দুটো কথা বা তিনটে কথা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা খুব জরুরি বিষয়। দ্বিতীয়ত আপনার দ্বিতীয়টা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের কথা তারা বলছেন। এটা দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সিরাজুল আলম খান এবং তার জাসদ বহু বছর ধরে এই কথা বলছিলেন, সমাজে কেউ যদি কোনো একটা নতুন চিন্তার কথা বলে, কোনো না কোনোভাবে সমাজে শেষ পর্যন্ত প্রভাবিত হয়, তারও একটা প্রমাণ, এটা চিন্তার একটা প্রভাব থাকে। এবং তারা কেন করেছেন, নিশ্চয়ই চিন্তা করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর ইমপ্লিকেশনকে আমরা পরে বলছি। 3 নম্বর, গণভোট একটা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান বিষয়, যেটা সর্বশেষ সংবিধান থেকে আওয়ামী লীগ বাদই দিয়ে দিয়েছে। তো এটা নীতির দিক থেকে একটা মেজর শিফট, এটা বোঝা যাচ্ছে। আমি বলেছি যে নৈতিকতার খুব পরিবর্তন দেখছি না, কারণ হচ্ছে তারা কিন্তু নেতৃত্ব নির্বাচনে পুরনো যে অগণতান্ত্রিকতা, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, একজনের হাতে সমস্ত কেন্দ্রীয় ক্ষমতা প্রত্যর্পণ করা, সেই ঐতিহ্যই তারা বজায় রাখলেন। তার মধ্যে অবশ্য অনেক দলীয় আভ্যন্তরীণ নানান ধরনের প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, আকাঙ্ক্ষা অনাকাঙ্ক্ষা এগুলো সক্রিয় রয়েছে বলে আমি সাংবাদিক হিসাবে খবর রাখি। তো ওইভাবে বলবো যে দেখুন, বাংলাদেশে সেই বাকশাল ব্যবস্থা প্রবর্তনের সময় প্রেসিডেন্টকে, তখন নির্বাহী প্রধান ছিলেন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের হাতে সর্বময় ক্ষমতা দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেই অগণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, সেই বাকশাল চলে যাবার পরে বাকশাল বিরোধী রাজনীতির কথা প্রায় সমস্ত রাজনৈতিক দল বলেছে। কিন্তু যারাই পরবর্তীকালে ক্ষমতায় গিয়েছে তারাই কিন্তু সেই যে রাষ্ট্রের নির্বাহী প্রধানকে, তার হাতে যে ক্ষমতার কেন্দ্রীয় ভবন, এটা নিশ্চিত করবার জন্য যা যা দরকার সবসময় করেছে। এমনকি 1991 সালে যখন প্রেসিডেন্ট পদ্ধতি থেকে প্রায় আপনার পার্লামেন্টারি পদ্ধতিতে ফেরত আসে বাংলাদেশ, তখনও কিন্তু প্রেসিডেন্টের বদলে প্রধানমন্ত্রী লিখেই সাধারণভাবে পরিবর্তন করেছিল। সেটা আমরা লক্ষ্য করি যে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে না। সমাজে এটা নিয়ে অনেক দিনের দাবি ছিল, অনেক মানুষ এই ব্যাপারে কথা বলেছেন, লিখেছেন, বই পুস্তক রচনা করেছেন। তো সেইটা যে বিএনপি উপলব্ধি করতে পেরেছে যে ক্ষমতার ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা একটা শুভ দিক বলে আমি মনে করি। দ্বিতীয়ত যেটা প্রশ্ন উঠেছে যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, হ্যাঁ, পৃথিবীর বহু জায়গায় আছে, যেখানে বাংলাদেশের জন্য এক অর্থে জরুরি এই কারণে বেশি যে নির্বাচন ব্যবস্থাটাকে এতই বেশি দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে এবং নির্বাচন ব্যবস্থাকে এতই বেশি ব্যয়বহুল করে ফেলেছে, সেইটা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, এখন যারা সৎভাবে বা ব্যবসায়ী নন, এমন যারা দেশের জন্য চিন্তা করেন, রাজনৈতিকভাবে জনগণকে পার্লামেন্টে পরিণত করতে চান, তাদের পক্ষে আর পার্লামেন্টে এত টাকা পয়সা এবং মাস্তানি মাসল দিয়ে নির্বাচিত হয়ে আসা সম্ভব নয়। সেই ক্ষেত্রে দেশের যারা প্রবীণ,
যাদের নানান ক্ষেত্রে নানান অভিজ্ঞতা আছে, দেশের জন্য ভাবেন কিংবা কন্ট্রিবিউট করবার সুযোগ আছে, তাদের জন্য একটা আপার হাউস যদি থাকে, সেই ক্ষেত্রে যদি তারা পরামর্শ দেন, যদিও এইরকম সিস্টেমের সাধারণত তাদের নির্বাহী ক্ষমতা থাকে না, আইন প্রণয়নের ক্ষমতা থাকে না, কিন্তু একটা নৈতিক চাপ থাকে, সেইটা আমি মনে করি ওইটাও ক্ষমতার ভারসাম্য আনতে সহযোগিতা করে। তবে বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির কারণে, ভয়াবহ প্রভাবের কারণে সমাজের মধ্যে সমস্ত প্রফেশন, বুদ্ধিজীবী সবার মধ্যে যে একটা দলীয় লাইনে যে বিভাজন হয়েছে, আই এম অ্যাফ্রেড এইটার কারণে কিনা সেটা আরও বেশি তীব্র হয়ে ওঠে। কারণ হচ্ছে যে যারা আকাঙ্ক্ষা করবেন, যার মনের মধ্যে আপার হাউসে বসবার বাসনা থাকবে, তারা কিন্তু খুব পরিষ্কারভাবে এই দল কিংবা সেই দল করলে ভবিষ্যতে সেখানে যাওয়া যাবে, এরকম একটা প্রবণতারও তৈরি করা যেতে পারে। ফলে নীতিগত হিসাবে যতই এটা সুন্দর শোনাক, বাংলাদেশের ক্ষেত্রে একটা বিপদের ঝুঁকি আছে। তো সেই ক্ষেত্রে ডিফাইন করা দরকার যে এটা কি, যদি কখন এটা হয়, সেক্ষেত্রে তাদের যেই সমস্ত কনস্টিটিউয়েন্সিতে এমপি 2 জন ক্যান্ডিডেট আছে, একজনকে পারলাম না আরেকজনকে অ্যাকোমোডেট করার জন্য করা হলো, নাকি আসলে নানান বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে সেই রাজনৈতিক যে তার পরিচয়, সেগুলি নির্বিশেষে সত্যিকার অর্থে পার্লামেন্টকে সহযোগিতা করবার জন্য করা হলো, সেটা ভবিষ্যতে দেখা যাবে। গণভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে শেষ পর্যন্ত মৌলিক কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সেটা মানুষের আকাঙ্ক্ষা বহিঃপ্রকাশ ঘটে কিনা সেটা দেখবার জন্য মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এটা দেওয়া ছাড়া কোনো পথ নাই। এগুলো ভালো করেছেন। আর খুব খারাপ কাজ যেটা করেছেন, এইগুলি যে আমার মনে গণতান্ত্রিক, হয় কি যে এই পরবর্তী পর্বে ওই মানে ভালো কথার সঙ্গে আপনি খারাপ খারাপ কাজ কথা মিলাতে চাই না আমরা। আচ্ছা, ঠিক আছে। খারাপ কথাগুলো আরেকটা পর্বে এসে শুনি। রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ফেরদৌস হোসেন, আপনি রাষ্ট্রবিজ্ঞানের পয়েন্ট অফ ভিউ থেকে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট, তারপরে আপনার প্রধানমন্ত্রী ক্ষমতার যে ভারসাম্য এবং যে গণভোট, এটা নিয়ে নুরুল কবির তার ব্যাখ্যা দিয়েছেন, আপনি কি ভাবে দেখছেন? আমি মোটা দাগে তার সাথে একমত, তবে কিছু কিছু পয়েন্ট আমি এখানে ইনক্লুড করি। সেটা হলো যে নুরুল কবির যেটা বলেছেন যে 1975 সালে যখন বাকশাল হলো, তার মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যাওয়া হলো, তখন প্রেসিডেন্টের হাতে সর্বময় ক্ষমতা বলতে গেলে ন্যস্ত করা হয়েছিল, এবং সেই অনুযায়ী যে অ্যামেন্ডমেন্ট হয়। আপনি যদি আরেকটু আগে যান, 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল বা প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটাও কিন্তু নিরঙ্কুশ ছিল। বাংলাদেশে সংবিধান প্রণেতারা আসলে ওই ব্যক্তি দেখে দেখে কিন্তু সংবিধানের বাক্য রচনা করেছেন, শব্দ গঠন এগুলো করেছে। তো এর পরবর্তীকালে এই ধারাবাহিকতা ছিল, এবং আমরা এটাও কিন্তু দেখেছি। আমি কবিরের সাথে শুধু এটা যোগ করি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে, শুধু নামটা পাল্টে গেছে। যে আগে লেখা হতো রাষ্ট্রপতি, পরে হলো প্রধানমন্ত্রী। আপনি দেখেন যে শুধু নাম পরিবর্তন হয়েছে তাই কিন্তু না, অফিসও পরিবর্তন হয়েছে, একই থেকেছে। যেটা ছিল রাষ্ট্রপতির কার্যালয়, পুরনো সংসদ ভবন মহাখালীতে, সেটাই কিন্তু পরবর্তীকালে হয়ে গেল প্রধানমন্ত্রীর সচিবালয়। এবং তার স্টাফ কম্পোজিশন থেকে শুরু করে এভরিথিং যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে রাষ্ট্রপতি যেভাবে মানে ক্ষমতা এক্সারসাইজ করতেন, প্রধানমন্ত্রীও সেইভাবেই ক্ষমতা এক্সারসাইজ করেন। আরেকটা ইন্টারেস্টিং কথা আমি বলি যে আমাদের এই বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির কিন্তু একটা ক্ষমতা আছে, মৌলিক ক্ষমতা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা তার আছে। এবং এই ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার কোনো আবশ্যকতা নাই সংবিধান অনুযায়ী। কিন্তু আপনি গত 2, 3 বা 4 টার্মের যদি আপনি প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটা আপনি দেখেন এবং ভিতরের খবর যদি আপনি নেন, তাহলে দেখবেন যে এই ক্ষেত্রেও রাষ্ট্রপতি তার উপর অর্পিত যে দায়িত্ব বা যে ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, সেই ক্ষমতাটাও উনি প্রকারান্তরে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। মানে তার মানে স্বাধীনভাবে তিনি এক্সারসাইজ করেননি। এই যে ব্যবস্থাটা, তার মানে কি? তার মানে হলো যে এখানে এক ধরনের প্রধানমন্ত্রী শাসিত শাসন এটা তৈরি হয়েছে। এটা আপনি বলতে পারেন যে ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টে সব জায়গায় তো একটা লিডারশিপের কোশ্চেন থাকে। এটা আমরা দেখেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় চার্চিল বা পরবর্তীকালে আরও মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীরাও কিন্তু এই ধরনের ব্যাপক ক্ষমতা এক্সারসাইজ করেন। বলা হয় যদিও যে ক্যাবিনেট একটা যৌথ সিদ্ধান্ত নেয়, কিন্তু যেহেতু দলের নেতৃত্ব তার হাতে থাকে এবং ক্যাবিনেটেরও তিনি নেতা, অবভিয়াসলি এইসব কারণে তার ক্ষমতাটা বেশি স্পষ্ট হয়ে ওঠে বা অভিব্যক্ত হয়। কিন্তু তারপরেও রেসপন্সিবিলিটির দিক থেকে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার দিক থেকে
এখানে কিন্তু প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট কলিগসদের সাথে অনেক ক্ষেত্রেই পরামর্শ করেন এবং অনেক নিজের চিন্তা, যেমন প্রধানমন্ত্রী হিসেবে তার যে চিন্তা, তার যে প্রস্তাব, সেখান থেকে তিনি বারিত হন। তার মানে যখন অন্যরা বোঝাতে সক্ষম হয় যে না, এই ধরনের সিদ্ধান্ত দেশের জন্য সঠিক হচ্ছে না, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর পজিশন অনেক ক্ষেত্রে শিফট হয়েছে, এমনও অনেক এক্সাম্পল আছে। এখন কেউ কেউ হয়তো এরকম বলে যে না, এখানে তো একটা ক্যাবিনেট আছে বা ক্যাবিনেটের তো মিটিং হয়, সিদ্ধান্ত হয়। আপনি দেখবেন হিটলারেরও কিন্তু একটা ক্যাবিনেট ছিল না, তার মানে আমি হচ্ছে একটা উদাহরণ প্রধানমন্ত্রী দিচ্ছি যে আপনাকে। একচ্ছত্র ক্ষমতা, আমি সেটাই বলছে। মানে এখন তো না, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। দেখেন, বিএনপি বুঝতে পেরেই না, তো সেটা আমি শিফট করার কথা বলছে। সেখানে আসবো, কিন্তু সমস্যা আছে। জি। সেটাই আমি আসবো। দেখেন, ওনারা হয়তো এরকম বলতে চান যে ক্ষমতা তো পার্লামেন্টারি সিস্টেমে আপনার যৌথ, প্রেসিডেন্ট সিস্টেমে একক, এবং এইটা জাস্টিফাই করবার জন্য কিন্তু ওনারা বলেন যে না, এই পার্লামেন্ট হয়, ক্যাবিনেট কমিটি থাকে, এই থাকে, সেই থাকে, এটসেট্রা। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে হিটলারের যে ক্যাবিনেট ছিল সেখানেও কিন্তু অনেক ব্যক্তির উপস্থিতি ছিল এবং তারাও খুব পাওয়ারফুল ছিল। হিমলার, রিভেন্ট্রুপ, রসেনবার্গ, ফাঙ্ক, কি, গোয়েবেলস, এরা কিন্তু কম পাওয়ারফুল ছিল না। কিন্তু ডিফারেন্সটা হলো এই যে হিটলার যা চেয়েছে সেটাই কিন্তু বহাল থেকেছে। তার মানে এই জায়গায় এক নায়কতন্ত্র কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। আপনি দেখবেন যে বাংলাদেশের অভিজ্ঞতায় প্রধানমন্ত্রী যা চান বা প্রধানমন্ত্রী যা চেয়েছেন তার কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটেছে কিনা, এইটাই হচ্ছে আমার কাছে answer যেটা ঘটে নাই। এবার আমি আসি। 2 মিনিটে বাকি দুটো পয়েন্ট। আচ্ছা, আমি আসি। দেখেন, যেইখানে যদি বিএনপি রিয়ালাইজ করে, এবং যেটা কবির বলছিল, যেটা যদি মন থেকে রিয়ালাইজ করতো যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এখানে ভারসাম্য আনা দরকার, কার সাথে? হেড অফ দি স্টেটের সাথে, যেটা ভারতেও আছে। ভারতেও কিন্তু রাষ্ট্রপতির কাছে বেশ কিছু ক্ষমতা আছে, যেমন তিনি উচ্চকক্ষে কিছু মেম্বারকে নমিনেট করতে পারেন, তারপরে কোনো প্রভিন্সিয়াল বা রাজ্য সরকারকে তিনি বিলুপ্ত করে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। তারপরে যদি 2 কক্ষের মধ্যে কোনো সমঝোতা না হয়, 2 কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। এরকম অনেক ধরনের ক্ষমতা কিন্তু ভারতের রাষ্ট্রপতির আছে। এইটা যদি উনি করতে চাইতেন তাহলে এই প্র্যাকটিসটা তো দলের মধ্য থেকে শুরু হওয়া উচিত ছিল, আমি মনে করি। কিন্তু দলের মধ্য থেকে তো এই প্র্যাকটিসে ওনারা গেলেন না বলেই কিন্তু এই সংশয় থেকে যায় যে ক্ষমতায় গিয়ে বেমালুম তারা এই বিষয়গুলো ভুলে যাবেন কিনা। আমি ধরে নিচ্ছি যে বিএনপি ভুলে যাবে না, বিএনপির মধ্যে শুভবুদ্ধির উদয় হয়েছে। একটি বিষয় আমি আসতে চাই এখানে, যে বেগম খালেদা জিয়া কিন্তু তার বক্তব্যের মধ্যে আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা কার্যকর ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চাই। কিন্তু তার আগে একটি ফ্রেজ কিন্তু তিনি ব্যবহার করেছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রের এককেন্দ্রিক বৈশিষ্ট্য বহাল রেখে। রাইট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এককেন্দ্রিক বৈশিষ্ট্য বহাল রেখেও করা যায় না তা না। আপনি যে আঞ্চলিক পরিষদ করেন, স্থানীয় পরিষদ করেন, সাংবিধানিকভাবে তার হাতে কিছু ক্ষমতা তুলে দেন, বা এখানে কেন্দ্র এবং স্থানীয় বা আঞ্চলিক ব্যবস্থার মধ্যে যদি ভারসাম্য তৈরি করেন, তাহলে হতে পারে। কিন্তু আমরা অভিজ্ঞতা থেকে কি দেখি, যে স্থানীয় সরকার বলে যে ব্যবস্থাটি দীর্ঘদিন ধরে আমাদের এখানে বহাল আছে, সেই স্থানীয় সরকারকেও তো আপনারা ফাংশন করতে দেন না ইন্ডিপেন্ডেন্টলি, এবং সেখানেও গিয়ে আপনি ওই সংসদ সদস্যদের কর্তৃত্ব এস্টাবলিশ করে দেন, এবং এটা তো বিএনপির আমলে হয়েছে, এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে ডিফাং করা হয়েছে। এই কথাগুলো তো হয়েছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো এই, যে ওনারা যদি মেইন করেন যে ইয়েস, আমরা রিয়ালাইজ করি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া দরকার, আমরা মেইন করি যে নির্বাহী বিভাগের ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকা দরকার, আমরা মেইন করি যে দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকা দরকার, তাহলে সেটা তাদের কাজের মধ্য দিয়েই কিন্তু প্রমাণ করতে হবে। শুধুমাত্র রেটরিক্স দিয়ে আর ওই কাউন্সিলের মধ্যে কি ঘোষণা করলাম এইটা দিয়ে কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট কনভিন্স করা ডিফিকাল্ট হবে আমি মনে করি। একটা জায়গায় এবং আমি মনে করি কাজের মধ্য দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে ইয়েস, তারা এটা মেইন করেন, এবং তারা এটা মেইন করেন এবং মেইন করার পক্ষে তাদের রিয়ালাইজেশনে পরিবর্তন এসছে। এটা যদি তারা স্টাবলিশ করতে পারেন, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাবো, আমি এটার সমর্থন করব, এবং আমি মনে করি যে এটা আমাদের দাবি ছিল। আমরা সবসময় কথা বলেছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার, প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব রহিত করা দরকার, এবং কার্যকর বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতার ভারসাম্যের মধ্য দিয়ে বাংলাদেশকে অধিকতর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা দরকার। এটা যদি ওনারা করেন, অবশ্যই আমি একা কেন, আমি তো মনে করি নুরুল কবির সহ অনেকেই এই বিষয়টাকে সমর্থন করবে, কারণ এর মধ্যে তো মেরিট আছে। তবে আমি মনে করি যে এতদিন বিএনপি যেটা বলে নাই, এখন বলছে, এটা বলার মধ্য দিয়ে কিছুটা হলেও জনচাপে বা দলের মধ্য থেকে চাপে তারা পড়বে, এবং পড়লে ভবিষ্যতে ক্ষমতায় গেলে কিছুটা হলেও তাদেরকে হয়তো যে আমরা এখন একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আসবো, যেটা আপনি বলছিলেন যে আপনি বিএনপি যেটা মিন করে কিনা। খালেদা জিয়ার বক্তব্য এক জায়গায় আমি দেখলাম এইভাবে উনি বলেছেন যে এই ইতিবাচক ও ভবিষ্যৎমুখী রাজনীতি ও পরিকল্পনার কথা আমরা বলছি, এগুলো কোনো কথার কথা নয়।
উনি এক জায়গায় একটা ফ্রেজ, একটা বাক্য ব্যবহার করেছেন। আচ্ছা দেখেন, আমি শুধু একটু বলি, এই যে কথার কথা নয়, এগুলোও কিন্তু এক ধরনের রেটোরিক্স, এবং এই ধরনের কথা রাজনীতিবিদরা বলেন, কিন্তু ক্ষমতায় গেলে বেমালুম ওনারা ভুলে যান। যে খালেদা জিয়া বলেছেন এটা কথার কথা নয়, এটার এই বাক্যটার মধ্য দিয়ে আরেকটা জিনিস বোঝা যায় যে লোকেরা এটাকে কথার কথা মনে করতে পারে, এরকম একটা সংশয় তার মধ্যে আছে। তা নাহলে এটা নোক্তা দিয়ে বলবার দরকার পড়ে না। উনি ঠিকই ধরেছেন, কারণ যে এতকাল পর্যন্ত সমাজে এইসব দাবি থাকা সত্ত্বেও যখন করেন নাই, এখন যে বিপাকে আছে এই ব্যাপারে তো আমরা যেমন জানি উনিও জানেন। তো সেই কারণে বললেন কি না এইটা মানুষ সন্দেহ পোষণ করবে, কিন্তু সন্দেহ পোষণ করবার সঙ্গে সঙ্গে আশাও পোষণ করবে। আশা পোষণ করবে কারণ বড় বড় রাজনৈতিক দলগুলির মধ্য থেকে এই ধরনের কথা আমরা অনেক দিন যাবৎ শুনি নাই। আর মিন করবেন কিনা সেটা প্রমাণ করবার জন্যে রাষ্ট্র এবং গভর্নেন্সের গণতন্ত্রের জন্য এ পর্যন্ত যে ফেরদৌস ভাই যেগুলি বললেন তার সঙ্গে আরও কিছু জিনিস যুক্ত করবার আছে। যেমন ধরুন, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান অ্যালাউ করে একই ব্যক্তির একটি ক্ষমতাসীন দলের প্রধান হওয়া, সরকারের প্রধান হওয়া এবং সংসদের প্রধান হওয়া। একটা মানুষের হাতে যদি এই রাজনৈতিক ব্যবস্থায় তিনটে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে এবং তারপরে যদি প্রেসিডেন্টের সঙ্গে ক্ষমতার কিছু ভারসাম্য হয়ও, তো ওই মানুষটাকে যত ভালো মানুষই হন না কেন, ক্ষমতার কিন্তু কতগুলি অন্তর্গত চাপ আছে। সেই চাপে একই ব্যক্তি রুলিং পার্টির প্রধান, আপনার সংসদের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান, এইটাকেও সেপারেট করার দরকার আছে। এই বাংলাদেশে একসময় নিয়ম ছিল, দলের রুলিং পার্টির নেতা হলে মন্ত্রী হওয়া যেত না। এটা একসময় বাংলাদেশে প্র্যাকটিস হয়েছে। শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকবেন না দলের সেক্রেটারি থাকবেন, এটা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীকালে তারা যখন হয়েছেন সেটা করেন নাই, কিন্তু সেটা তো ভালো জিনিস ছিল পাওয়ারের ভেতরকার সেপারেশনের মধ্য থেকে। দ্বিতীয় আরেকটা ব্যাপার, এই সব কিছুই হলো, কিন্তু সংবিধানে 70 অনুচ্ছেদটা থাকলো, যেখানে একজন সংসদ সদস্য বিবেকের বশবর্তী হয়ে ভোট দিতে পারেন না। ফলে সত্যিকার অর্থে যদি রাষ্ট্রের এবং সংবিধানের পুনর্বিন্যাসের মধ্য দিয়ে ক্ষমতার একটা পুনর্বিন্যাস করে গণতন্ত্র করতে চান, এই পুরো প্যাকেজ নিয়ে সমাজে আলোচনা হওয়া দরকার, তার পার্টির ভিতরে আলোচনা হওয়া দরকার। এবং আমরা মনে করি সেই আলোচনার সুযোগ আছে, কারণ যে উনি তো একটা বক্তৃতার মধ্যে নিশ্চয়ই সব কিছু বলে দেওয়া যায় না, একটা পলিসি স্টেটমেন্ট করেছেন। ইম্পর্টেন্ট তারা ক্ষমতার ভারসাম্য চান বলেছেন, কিন্তু সেটা প্রমাণ করবার বিষয় আছে। আর দ্বিতীয় যে কথাটা হলো, আমি তখন বলতে চাইছিলাম, দেখুন, একটা সংগঠন যদি অগণতান্ত্রিক হয়, সেখানে পুরো রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিকভাবে করবে, এইটা করতে পারবার অন্তর্গত ক্ষমতা থাকতে পারে, এটা আশা করা ভুল, বোকামি। শুধু তাই নয়, আপনি যদি তার দলের ভেতর থেকে দেখেন এবার কি কি হয়েছে, কিছু কিছু জিনিস পত্রপত্রিকা এসে সেগুলো যদি একত্রিত করলে তার দলের ভেতরকার যে অবস্থা সেটা ভয়ঙ্কর। যেমন ধরুন, পার্টিতে এক দল যারা তরুণদের মধ্যে একাংশ, তারা একটা কো চেয়ারম্যানের পদ তৈরি করবার চেষ্টা করবেন। কেন? এইরকম দলের মধ্যে যে ফেরদৌস ভাই বললেন যে নানান জায়গায় একজন ইকুয়াল টপ এবং ইকুয়াল ছিল একটা থাকে সিম্বল। আচ্ছা, কো চেয়ারপারসন তৈরি করার দরকার হয়েছে কেন? বাংলাদেশের সাধারণ নিউজ পেপার রিডার কিংবা যে আপনাদের টেলিভিশন দর্শকরা খুব ভালো করে বোঝেন যে এখানে নেতৃত্বের একটা দ্বৈততা আছে। তারেক রহমান সাহেব যদি ভাইস প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্টের কাজ হলো কোনো কারণে যদি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোনো কারণে যদি প্রেসিডেন্ট অ্যাক্ট করতে না পারেন, তিনি করবেন। কিন্তু এইখানে দেশে কিছু তরুণরা এইটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এটা যতটা না গণতন্ত্রায়ন করার জন্যে, তার চাইতে বেশি সিনিয়র লিডারশিপের সঙ্গে যারা আছেন আর বয়স কম বলে তার সঙ্গে যারা আছেন, এখানেও কিন্তু তার দলের মধ্যে একটা ক্ষমতার, একটা দলীয় ক্ষমতার একটা ভারসাম্যহীনতা আছে। ফলে তারা এমন প্রকল্প সামনে নিয়ে আসতে চান যেখানে সিনিয়রদের বদলে তারা ক্ষমতাবান হয়ে উঠবেন। এটা লক্ষ্য। দ্বিতীয়ত যদি সত্যিকার অর্থে আরও গণতন্ত্রের জন্যই করতেন, তাহলে কিন্তু 5 বছর ধরে এক ভদ্রলোককে দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে রেখেছেন, তাকে
ভারমুক্ত করা গেল করবার না। ব্যবস্থা করেন নাই, না করবার জন্য বরং ওই পার্টির ভিতরে এই তরুণদের একাংশ শুধু যে বিরোধিতা করেছেন তা নয়, বলেছেন যে প্রস্তাব করেছেন যে এখানে একটা অ্যাডিশনাল সেক্রেটারি ব্যবস্থা করা দরকার। তো এটা তো আমলাতন্ত্রের মধ্যে অ্যাডিশনাল সেক্রেটারি থাকে, তো পলিটিক্যাল পার্টির মধ্যে এটা কীরকম ধারণা? এগুলি কোনো সৎ চিন্তা বা ভালো চিন্তা থেকে করেছে বলে এই তো মনে করবার মানুষের কারণ নাই। এবং সেটা করতে গিয়ে আমি তথ্য হিসাবে বলছি, দায়িত্ব নিয়ে বলা হয়েছে এরকম যে এই যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা না দেওয়ার পেছনে কারণ বলা হয়েছে কোনো ব্যক্তি অনিবার্য নয়, অপরিহার্য নয়। এটা হয়তো সত্য, অনেক বড় বড় মানুষ ইন্তেকাল করেন, তারপরও দেশ চলে, সমাজ চলে, পরিবার চলে। কিন্তু ওই পার্টির নেতৃত্বকে, শীর্ষ নেতৃত্ব বোঝা উচিত ছিল আজকে যারা তাদের আরেকজনকে ছোট করবার জন্যে এই তত্ত্ব দিচ্ছেন যে কেউ অনিবার্য নয়, আরেকদিন কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করবার জন্য তাকেও তার ব্যাপারে বলতে পারেন যে কেউ অনিবার্য নয়। ফলে এই যে যতটা না গণতন্ত্র চর্চা, তার চাইতে বেশি যে ক্ষমতার খেই এই রকম জিনিসকে পার্টির ভিতরে বজায় রেখে কিন্তু আপনার এই যে রাষ্ট্রের যে গণতন্ত্রায়ন, সংবিধানের যে গণতন্ত্রায়ন, সমাজের যে গণতন্ত্রায়ন, এটা হয় অসম্ভব হয়ে পড়বে। জি নুরুল কবির, আপনাকে ধন্যবাদ। প্রফেসর ফেরদৌস হোসেন, একটা প্রসঙ্গ যেটা আলোচনা করতে চাই সেটা হলো যে বিএনপি প্রস্তাব দিয়েছে বা তাদের ভিশনের কথা বলেছে যে, এবং রাজনীতিতে বেশ কিছুদিন ধরে হয়তো আলোচনা হবে, যেহেতু যে কথা দুজনেই বললেন যে এটা আসলে অনেকেরই আকাঙ্ক্ষা, অনেকেরই প্রস্তাব ছিল। একটা বড় রাজনৈতিক দল যখন ইস্যুটা তাদের এজেন্ডায় আনে তখন এটা একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আরেকটি বড় দল, বিশেষ করে যারা ক্ষমতায় আছে, তাদেরও তো সহযোগিতা লাগবে, এটা আলোচনা। কিন্তু তারা ইতিমধ্যে আমরা ইতিবাচক তেমন কিছু দেখিনি। কিন্তু এক্ষেত্রে কি বলবেন যে সরকারের যে তারাও তো একটা বড় স্টেক হোল্ডার, বিএনপি একা তো পারবে না বিষয়টা? হ্যাঁ, আমি সেটাই মনে করি যে এই ধরনের পরিবর্তন আনতে গেলে এটা ন্যাশনাল কনসেনসাস দরকার। এখন ন্যাশনাল কনসেনসাস বলতে যদি আমরা খুব প্রায়োগিক অর্থে দেখি, সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কনসেনসাস দরকার। আর কনসেনসাস ছাড়া যদি এটা করা হয়, সে আওয়ামী লীগ করে বা বিএনপি করে, তাইলে সেইটা টিকে থাকার ব্যাপারটা কিন্তু খুব অনিশ্চিত হয়ে যায়। এটা হলো একটা পজিশন। এখন আমাদের এখানে পলিটিক্যাল কালচারের যে সমস্যাটা, সেটা হলো যে আওয়ামী লীগ যদি কিছু করতে চায় বিএনপি এটা মানতে চায় না, বিএনপি কিছু করতে চায় আওয়ামী লীগ সেটা মানতে চায় না। এটা হলো সাধারণভাবে আমরা পর্যবেক্ষণ করি। এখন প্রশ্ন হলো যে ভালো কোনো প্রস্তাব যদি কারো পক্ষ থেকে আসে এবং জনগণ যদি সেটা মেনে নেয়, বা জনগণের মধ্যে যদি রিয়েলাইজেশন হয় যে না, এই প্রস্তাবটা ভালো এবং এটা হওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে গণমাধ্যম বা অন্যান্য সোশ্যাল ফোর্স তারা যদি এটাকে সাপোর্ট করে, তখন কিন্তু ওই ট্র্যাডিশনাল যে কালচারাল পজিশন, ওইটাকে ধরে রাখা আবার অন্যের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি এখানে জনমতটা প্রবল হয়ে ওঠে এর পক্ষে। আমি যেটা বলবো যে বিএনপির মধ্যে কিছু রিয়েলাইজেশন যে হয়নি সেটা কিন্তু আমি বলছি না। আমি মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে এই বিষয়টা প্রতিভাত হয় যে তাদের মধ্যে চেতনায় বা দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসছে। এখন আমি যে কথাটা বলবো সেটা হলো, আপনি দেখেন নুরুল কবির একটা কথা বলছিলেন যে নৈতিকতা যদি না থাকে তাহলে শুধু নীতির পরিবর্তনে ওইটা কার্যকর হয় না। এবং আপনি দেখেন যে সিলেট বিএনপি, আপনি কতদিন আগে বোধহয় লক্ষ্য করেছেন যে তারা কিন্তু কাউন্সিল করে নেতা নির্বাচিত করেছে গোপন ব্যালটের মাধ্যমে। তো বিএনপি তো এটাকে একটা মডেল হিসেবে বা আইডিয়াল হিসেবে নিতে পারত। তারা তো কেন্দ্রীয়ভাবে এইবার হয়তো সম্ভব না হলেও অন্তত জেলা লেভেলের নেতৃত্ব বা উপজেলা লেভেলের নেতৃত্ব এই প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসতো, এটা তারা করতে পারতেন। এবং এটা তো আমি মনে করি বিএনপির জন্য সবচেয়ে ভালো হতো। এবং বিএনপি যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুসংগঠিত হয়ে ওঠে, তাহলে সেই দল শক্তিশালী হবে এবং সেই দল তার স্থায়িত্ব বা তার কার্যকারিতা যেটা, সেটাও কিন্তু বাড়বে। আর দলের মধ্যে শৃঙ্খলার যে কথাটা, সেটাও কিন্তু এস্টাবলিশড হবে যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেন। এখন বিএনপির নেতৃত্ব কেন সেটা সঠিকভাবে রিয়ালাইজ করছে না, এটা কিন্তু আমারও একটা প্রশ্ন, এবং আমিও বুঝতে পারি না যে তারা কেন এটা রিয়ালাইজ করছে না। তাদের দলের একটা একটা পর্যায় থেকে কিন্তু এই রিয়েলাইজেশনটা তুলে ধরা হলো, সিলেট বিএনপি কার্যকর করলো সেটা। এবং আমি এখনো মনে করি যে বিএনপি যদি এইটাকে অ্যাফোর্ড করে, এটাকে গ্রহণ করে, এটা বিএনপির জন্য পজিটিভ হবে। আর আরেকটা প্রশ্ন আমি শুধু বলি আপনাকে, দেখেন যেখানে বলে কি যে দলের শৃঙ্খলা, পার্লামেন্টের শৃঙ্খলা বা দলীয় ফ্লোর ক্রসিং, এগুলো ঠেকানোর জন্য অনুচ্ছেদ 70 যেটা করা হয়েছে, আওয়ামী লীগ বিএনপি তারা দুজনেই কিন্তু এটা অব্যাহত রেখেছে। একটা হলো শৃঙ্খলা রক্ষা করতে চান আপনি শৃঙ্খল পরিয়ে দিয়ে,
এখন শৃঙ্খল পরিয়ে দিয়ে যে শৃঙ্খলা রক্ষা করা হয়, সেই শৃঙ্খলা কি আদতে থাকে, নাকি শৃঙ্খলমুক্ত শৃঙ্খলা দরকার? এবং আমি মনে করি যে শৃঙ্খলমুক্ত যে শৃঙ্খলা, সেটাই হচ্ছে গণতন্ত্র। আর শৃঙ্খল যুক্ত যে শৃঙ্খলা, সেটা কিন্তু গণতন্ত্র না, সেটা স্বৈরতন্ত্র। এই ডিফারেন্সটা অবশ্যই আমি মনে করি আমাদের নেতৃত্বের উপলব্ধি করা দরকার। যে আপনি বক্তব্য শেষ করুন, যে প্রশ্ন করেছিলাম সেটাই, যে সরকার তো একটা বড় স্টেক, তাদেরও তো আসলে যে আমি বলছি, দেখুন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র বিকাশের যে প্রক্রিয়াটা 91 সালে শুরু হয়েছিল নতুন করে, তার মধ্যে কিন্তু আওয়ামী লীগের একটা বড় অবদান ছিল। সেই অবদানটা ওই পর্যায়ে ইতিহাসের বিএনপির থেকে বড়। কেমন আমি একটা মনে করে দিই, সংসদীয় ব্যবস্থায় যে সংসদীয় কমিটি থাকে মন্ত্রণালয় ভিত্তিক বা তার বাইরেও কতগুলো থাকে, সেইখানে মন্ত্রী সভাপতি হবে না, মন্ত্রী তো নির্বাহী বিভাগের সদস্য, তারও তো জবাবদিহিতার ব্যাপার থাকে, নাকি একজন সাধারণ এমপি তার সভাপতি হবেন। এইটা কিন্তু আওয়ামী লীগ প্রবর্তন করেছিল, সেটা একটা ইতিবাচক পদক্ষেপ ছিল। আওয়ামী লীগ অর্থাৎ নির্বাহী বিভাগ আপনার আইনসভার কাছে কিভাবে জবাবদিহি করবে, তার মধ্যে এই যে ছোট ছোট পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, যেগুলিকে মিনি পার্লামেন্ট বলা হয়, সেখানে মন্ত্রীর জবাবদিহিতার একটা জায়গা অন্যদের কাছে তৈরি করেছিল। সেই সময়টা পর্যন্ত আওয়ামী লীগ মনে হচ্ছিল যে এই ব্যবস্থার মধ্যেও যে একটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, একটা দলের মধ্যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সহ, এই স্বৈরতান্ত্রিক সংবিধান সহ, তার মধ্যেও কিছু কিছু রিফর্মস আস্তে আস্তে আসছিল বলে একটা দেখা গেছিল। আওয়ামী লীগ আজকে সেই বিষয়ে অত্যন্ত নৈতিকভাবে দুর্বল জায়গায় গিয়ে পৌঁছেছে, কারণ এমন এক বিকৃত ব্যবস্থা তারা জন্ম দিয়েছে 5ই জানুয়ারির পরে, যেখানে বিরোধী দল বলে কিছু নাই। সংসদীয় গণতন্ত্রের অপোজিশনাল যে ফোর্সেস, এইটা থাকা ছাড়া কোনো সংসদীয় গণতন্ত্র হয় না। তো সেখানে যেহেতু মাত্র তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে শায়েস্তা করবার জন্যে বাকি সব মিলেমিশে ক্ষমতার ভাগবটরা করে নিয়েছে, বিরোধী দল থেকে মন্ত্রী আছে এবং তাদেরকে আবার বিরোধী দলের সুযোগ সুবিধাও আছে, এগুলো যে হাস্যকর অবস্থা এটাকে নিয়ে গেছে, সেই ক্ষেত্রে এই তাদের গণতন্ত্রায়নের প্রশ্নে সংবিধান এবং পার্লামেন্টারি ব্যবস্থাকে একটা অনৈতিক অবস্থানে অধঃপতিত করেছে। সেইটার জন্য হয়তো ইতিহাস তাকে কোনো না কোনো দিন ইতিহাসের শাস্তি তাকে পেতে হবে, এর আমার ধারণা। কারণ যারাই একটা ভালো ব্যবস্থাকে আরও ভালো করতে না গিয়ে খারাপ করেছে, প্রত্যেকেই শাস্তি পেয়েছে। বিএনপি এখন শাস্তি পাচ্ছে। তারপরেও যতক্ষণ পর্যন্ত না এই দেশে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের সাম্যের চেতনার ভিত্তিতে, গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে রাজনৈতিক দল গড়ে উঠবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি সবচাইতে বড় সোশ্যাল এবং পলিটিক্যাল ফোর্সেস। আপনার কথা একদম সত্য যে এই ইতিবাচক পরিবর্তনগুলো আনতে হলেও তাদের ভেতরকার এক ধরনের সমঝোতা দরকার হবে। সেই সমঝোতা খুব সহজে আসবার নয়। তার জন্যে যেটা দরকার পড়বে, কথাগুলো এখন মেইনস্ট্রিম একটা দলের মধ্যে এসছে। সমাজে যারা ওপিনিয়ন মেকার্স, নানানভাবে সমাজের চিন্তাকে প্রভাবান্বিত করতে পারেন, তাদের একটা দায় হচ্ছে এই দুটো পার্টির উপর, একটাকে যে পর্যন্ত বলেছে সেটাকে পরিষ্কার করবার জন্যে, আরও বিকশিত করবার জন্যে, আরেকটা যে এই বিষয়ে এখনো পর্যন্ত কথাবার্তা বলেন নাই, তাদেরকে যে উন্নততর চিন্তা বাস্তবায়নের পক্ষে সমঝোতা তৈরি করবার জন্যে সমাজের দিক থেকে একটা চাপ জারি রাখা জরুরি হবে। জি, জনাব নুরুল কবির, জনাব প্রফেসর ফেরদৌস হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এসে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠান আপনারা আমাদের অনলাইনেও দেখতে পারেন। ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। আজ এ পর্যন্তই। আপনাদের সবার জন্য রইল শুভকামনা।